দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে সাভারের আড়তে। দাম নিয়ে কাটেনি অসন্তোষ। পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় লক্ষ্যমাত্রা অর্জনের দাবি ট্যানারি মালিকদের। ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন। ধ্বংসস্তূপে দায়িত্ব নিয়েছে বিএনপি, বললেন মির্জা ফখরুল। শূন্য থেকে শুরু হয়েছে সব। ভোলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ। ঝিনাইদহে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত এক। পিরোজপুরে শাশুড়িকে শ্বাসরোধে খুন, পুত্রবধূ আটক। নরসিংদীর চরাঞ্চলে শুরু হয়েছে মেঘনার তীব্র ভাঙন। কয়েক বছরে নদীগর্ভে বিলীন শত শত বিঘা ফসলি জমি। কবলিত এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ের। ঈদের টানা ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। উৎসবের আনন্দে মাতোয়ারা নানা বয়সী মানুষ। যান্ত্রিক জীবন থেকে সাময়িক মুক্তির উচ্ছ্বাস। বাংলার সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সরকার নির্ধারিত দামের অর্ধেকে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। দাম না পেয়ে আড়তের সামনে চামড়া ফেলে যাওয়ার ঘটনাও ঘটেছে। কম দামে গরুর চামড়া বিক্রি হলেও ছাগলের চামড়া কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না আড়তদাররা। পাড়া মহল্লা থেকে কিনে আড়তে বিক্রির জন্য চামড়া এনেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মৌসুমী ব্যবসায়ীরা, কিন্তু দাম না পাওয়ায় ফেলে চলে গেছেন রাস্তায়। সরকার যে রেট দিচ্ছে এই রেটে বেশি বেচতে পারবো না, কেন আনবো? সিন্ডিকেটের মাধ্যমে এগুলি হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো ঠিক না। একই চিত্র দেখা গেছে দিনাজপুরেও। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন বড় গরুর চামড়া 600 থেকে 700 টাকায় কিনছেন তারা, কিন্তু আড়তে নেয়ার পর দাম 300 থেকে 500 টাকার বেশি উঠছে না। উত্তরাঞ্চলের অন্যতম বড় চামড়ার বাজার দিনাজপুরের রামনগরের আড়তদাররা বলছেন ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় না হয় পুঁজি সংকটে তারা। বর্তমানে টাকা কোনো পেমেন্ট নাই, চামড়া মনে করেন যে মানে কোনো দামে নেই বলতে গেলে। 28,000 টাকা মূল্য করছি আমি, আর এখানে বিক্রি হচ্ছে মনে হয় 18,000 টাকা। গরুর চামড়া কম দাম উঠলেও ছাগলের চামড়ার চাহিদা নেই বললেই চলে। অনেক আড়তদার আগ্রহ দেখাচ্ছেন না, আবার কেউ দাম বলছেন 5 থেকে 10 টাকা। চামড়া একেবারে 200, 250, 300 টাকা বল দিছে। ছাগলের চামড়া তো নিচ্ছেই না, 5 টাকা পিস। খুলনা 0 পয়েন্টের চামড়ার ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে তারা কোরবানি পশুর চামড়া যেমন কিনতে পারছেন না, তেমনি বিক্রিও করতে পারছেন না। কুষ্টিয়া চামড়ার বাজার কিছুটা ভালো থাকলেও সংরক্ষণ খরচ নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। লবণের দাম, শ্রমিকের মজুরি বৃদ্ধি বিপাকে ফেলেছে তাদের। তানজিল হাসনাত, সময় সংবাদ। আওয়ামী লীগের লোকজন ব্যাংকগুলো লুটপাট করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি বলেন, ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব নিয়ে বর্তমান সরকারকে শূন্য থেকে শুরু করতে হয়েছে। ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে ব্যস্ত সময় কাটান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহরের কালীবাড়িতে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ব্যাংকগুলো লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। সরকার একটা দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্যে। ব্যাংকগুলো খালি করে দিয়েছিল, ব্যাংকে কিচ্ছু নাই, লুটপাট করে 80 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই আওয়ামী লীগ, তাদের লুটের। সেইখান থেকে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। সুতরাং আমরা যেটা আপনাদের কাছে প্রত্যাশা করি যে আমাদেরকে সাপোর্টটা দেন। 3 মাসের মধ্যে যেমন আমরা চেষ্টা করেছি এই কাজগুলো করার, আপনারা আগামী দিনগুলো যদি সহযোগিতা করেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আমিও আমার চূড়ান্ত আমার পক্ষে যা সম্ভব আমি তাই করার চেষ্টা করব। এর আগে শহরের তাঁতিপাড়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমাদের প্রধানমন্ত্রী জনক তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি ঠাকুরগাঁওয়ের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু
অনুদানও বরাদ্দ করেছেন। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, শিক্ষক ও কর্মচারী নিয়োগে কোনো স্বজনপ্রীতি সহ্য করা হবে না। সময় সংবাদ, ঠাকুরগাঁও। পিরোজপুরে পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। এদিকে ঝিনাইদহে মোটরসাইকেলে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। অন্যদিকে ভোলায় যৌতুক দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, নির্মম এ হত্যাকাণ্ড করল কে? এমন প্রশ্ন প্রতিবেশীদের। স্বজনরা বলছেন, পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা করেছে পুত্রবধূ। ঘটনাটি পিরোজপুরের জিয়ানগরে। স্থানীয়রা জানান, দক্ষিণ কলারন গ্রামে নিজ ঘরে ঘুমিয়েছিলেন নমিতা রানী। রাতে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধা শ্যাম। সাড়া না পেয়ে ঘরে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান তিনি। গলায় ক্ষতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় পুত্রবধূকে অভিযুক্ত করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ। মার্ডার করতে পারে এর পিছনে মূল যদি কারো হাত থেকে থাকে সেটা হচ্ছে আমার মামি। আর হচ্ছে তার সঙ্গী আছে, তার মামা ছিল, আমার মামির মামা ছিল। দেন তার আর কি ভাই ডাকে কামাল পঞ্চায়েত নামে একজন লোক ছিল। এই আমি বাড়ি বেশি এই সময় কামাল পঞ্চায়েত ওই জায়গায় কামাল পঞ্চায়েত আমার ফোন দিয়েছে। তারপর আমি জানতে পারছি যে আমার মা মারা গেছে। উনি ফোন দিয়ে বলেছে যে তোমার মা মারা গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পরকীয়া প্রেমে অভিযুক্ত কামাল পঞ্চায়েত। ঘটনার রহস্য উদ্ঘাটন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এখানে তো কামাল পঞ্চায়েতের পরকীয়া ব্যাপারটা এর আগে কতটুকু ছিল বা না ছিল তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে এটুকু শুনছি যে এই বাসায় কামাল পঞ্চায়েত নামে একজন ব্যক্তি তার যাতায়াত ছিল। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বড়ইতলার মাঠে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। ভোলার দৌলতখানে ফিমা আক্তার নামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর দাবি করা মোটরসাইকেল না দেয়ায় ফিমাকে হত্যা করা হয়। এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। ফরিদপুরে রাতের আধারে 4টি পুকুরে দুর্বৃত্তদের বিষ, রুই, কাতলা, ট্যাংরা সহ বিভিন্ন জাতের মাছ মরে পানিতে ভেসে উঠেছে। অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি মৎস্যজীবীর। ঢাকার বাইরের পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় বেড়েছে দর্শনার্থীদের। আনন্দ আর হই হুল্লোড়ে মেতেছেন পরিবার পরিজন নিয়ে। পর্যটকের উপচে পড়া ভিড়ে যেন কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। ঈদের টানা ছুটিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আনন্দ, হই হুল্লোড় আর সাগরের নোনা জলে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। তীব্র গরমে স্বস্তির খোঁজে কেউ নেমেছেন সমুদ্র স্নানে, কেউ আবার পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন সৈকতের নির্মল সৌন্দর্য। এখানে নেচারটা, ওয়েদারটা, তারপর হচ্ছে এই যে সমুদ্রের আওয়াজ, বাতাস, এগুলা আমাদের অনেক এন্টারটেইন করছে। হর্সটা রাইড করতে অনেক ভালো লাগে এবং বিচের মধ্যে পানিতে খেলতে অনেক ভালো লাগে। পর্যটকের উপচে পড়া ভিড়ে যেন কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা বলয়। লাবণী বিচ, কলাতলি বিচ এবং সুগন্ধা বিচ, এদের আমাদের পর্যাপ্ত ফোর্স ডিপ্লয়মেন্ট আছে। সৌন্দর্যের প্রাচুর্যে ভরা পাহাড়কন্যা সিলেট। মেঘ, পাহাড় আর সাদা পাথরের স্বচ্ছ জলের মায়ায় ছুটে আসা পর্যটক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই সাদা পাথর, জাফলং, রাতারগুল, লালাখাল সহ সব পর্যটন স্পটে দূর দূরান্তের ভ্রমণ পিপাসুরা উপস্থিত হন পরিবার, বন্ধু বান্ধব নিয়ে। এখানকার সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি ঘুরতে আসা পর্যটকের। পরিবেশটা অনেক ভালো লাগছে, এই ফ্যামিলিকে নিয়ে আসছি। ঈদের ছুটিটা এই সুন্দর একটা পরিবেশে কাটাতে পারি, সেজন্যই আসছি। পয়েন্ট নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, এখানে আরো ভালোভাবে উদযাপন করতে পারতো আর কি।
সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অনন্য সুযোগ থাকায় কুয়াকাটার প্রতি পর্যটকের আগ্রহ বরাবরের মতো এবারও বেশি। টানা ছুটি পেয়ে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক ছুটে এসেছেন সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। ফার্স্ট টাইম তো আমার খুবই আনন্দিত বোধ করছি। কর্মব্যস্ততা চার দেয়ালের মাঝে বন্দি থাকি, সমুদ্রে এসেছি একটু সবাই মিলে আনন্দ করতে, একটু রিল্যাক্সেশনের জন্য আর কি সমুদ্রে ঘুরতে আসা। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদ বিনোদনের খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার শফিকুল আলম। প্রথমেই সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। সাগর পাড়ে মানুষ নামার ঢল কোনোভাবেই যেন থামছে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল এবং সবশেষ ঘনিয়ে আসছে সন্ধ্যা। এই সময়টাতে আসলে লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক, পাশাপাশি স্থানীয় দর্শনার্থী যারা সমুদ্র সৈকতে দলে দলে নামছে। প্রতিটি পয়েন্টে আমরা লক্ষ্য করছি পরিবার পরিজন নিয়ে, তাদের আত্মীয় স্বজনদের নিয়ে সমুদ্রের বেলা বা যে বেলাভূমি রয়েছে সেই বেলাভূমিতে যেমন নেমেছে, ঠিক এখন যেহেতু সূর্য ডুবে যাচ্ছে সেই মুহূর্ত আসলে এখন পর্যটকরা উপভোগ করছেন। আমরা লক্ষ্য করছি এখনও অনেকে পর্যটক সমুদ্রে নোনা জলে গোসল করছে, আবার অনেকে বালিয়াড়িতে তাদের প্রিয়জনের হাত ধরে ঘোরাফেরা করছে, অনেকে ছবি তুলছে। এভাবে প্রিয় মুহূর্তগুলো, যেহেতু ঈদ উৎসব চলছে, যেহেতু সারা দেশের মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এবং এই ছুটে আসা মানুষগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদ আনন্দ উৎসব উদযাপন করছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকতে যেমন পর্যটকরা আনন্দ করছে, ঠিক তারাকামানের হোটেলগুলো তো নানা ধরনের আয়োজন রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারাকামানের বেশ কয়েকটি হোটেলে কনসার্ট যেমন রয়েছে, ঠিক তেমনি ফুড ফেস্টিভ্যাল করা হয়েছে। সব কিছু মিলিয়ে পর্যটকদের যে বিনোদন দেওয়ার, যে আনন্দ দেওয়ার যে অবস্থা, সেটি কিন্তু বিবেচনা করে এখানকার তারাকামানের হোটেল কর্তৃপক্ষ সেসব আয়োজন রেখেছে। আমরা লক্ষ্য করছি এখন বিপুল সংখ্যক পর্যটক, যেটি কলাতলি থেকে শুরু করে প্রায় শৈবাল পয়েন্ট পর্যন্ত 3.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সাগরতীর জুড়ে মানুষ আর মানুষ। এইসব মানুষ কিন্তু তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো পার করছেন। আর এইসব মানুষের যে নিরাপত্তার বিষয়, সেটি বিবেচনা করে কয়েক স্তরের ব্যবস্থা নিয়েছে। একদিকে লাইফগার্ড কর্মীরা যেমন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, ঠিক তেমনি ট্যুরিস্ট পুলিশও রয়েছে। ট্যুরিস্ট পুলিশ আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের বালিয়াড়িতে যেমন তারা টহল দিচ্ছে, তার পাশাপাশি হোটেল মোটেল জোন থেকে শুরু করে 12টি যে বিনোদন স্পট রয়েছে কক্সবাজারের, সেসব স্পটগুলোতেও কিন্তু তারা সাদা পোশাকে তাদের যে টহল বা তাদের যে নজরদারি সেটি জোরদার করেছে, তেমনটাই জানিয়েছে। আর কক্সবাজার জেলা প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে কোনো ধরনের পর্যটক যাতে হয়রানি করা না হয়, হয়রানি করলে সাথে সাথে অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়টি বলা হচ্ছে। এখন এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী শফিকুল রুবেলের কাছে। রুবেল, কক্সবাজার এটিকে দ্বিতীয় কক্সবাজার বলা হয়। অর্থাৎ কক্সবাজার যে উপাদানগুলো রয়েছে সব কিছু কিন্তু চট্টগ্রামের এই পতেঙ্গাতে রয়েছে। এখানে কিন্তু লাখো মানুষ হয় ছুটির দিনে এবং এখানে কিন্তু পাহাড় সমুদ্র সব কিছু মিলেমিশে কিন্তু একাকার। কিন্তু এখানে যেটি আছে সেটি কক্সবাজার নেই। এখানে একটি বন্দর আছে এই পতেঙ্গার পাশে, একটি বঙ্গোপসাগর এবং আমার আন্তর্জাতিক বিমানবন্দর, সব কিছু মিলিয়ে কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি স্থান এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। এখানে ছুটির দিনে বলা হয়তো 50 থেকে 1 লাখের মানুষ এখানে সমাগম হয়। আপনি হয়তো দৃশ্যের মাধ্যমে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি। এখানে আজকে 50 থেকে 1 লাখেরও বেশি মানুষ সমাগম হয়েছে। পিঁপড়ার মতো মানুষ দেখা যাচ্ছে, কারণ এখানে 7 কিলোমিটার এলাকা জুড়ে, এই সৈকতের 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এরকম মানুষ আর মানুষ। এখানে পাশাপাশি এখানে বঙ্গবন্ধু যে টানেল অর্থাৎ কর্ণফুলী যে টানেল, সে কর্ণফুলীর টানেলে কিন্তু পাশে রয়েছে। সে কর্ণফুলীর টানেল দেখছেন মানুষ, বহির্নোঙর দেখছেন, বঙ্গোপসাগর দেখছেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেখছেন এবং সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলীর মোহনা, যে মোহনার পাশে কিন্তু চট্টগ্রাম বন্দর। তো আমরা বিকেল থেকে দেখছি এখানে দর্শনার্থীদের ভিড়, বিভিন্ন জায়গা থেকে বাসে করে, ট্রাকে করে, বিভিন্ন জায়গায় যে যানবাহনে করে, প্রাইভেট গাড়িতে করে তারা আসছেন। এবং সমুদ্রের বিশেষত্ব হচ্ছে এখানে বড় বড় যে মাদার ভেসেল বা জাহাজগুলো দেখা যায়, এখানে স্পিড বোট রয়েছে, ঘোড়া রয়েছে এবং বিভিন্ন রাইড
কক্স রয়েছে এবং আমরা দেখছি এই পতেঙ্গা সমুদ্র সৈকতের আশেপাশে কিন্তু বিপুল সংখ্যক ঘুড়ি উড়ছে। সব কিছু মিলিয়ে এখানকার দৃশ্যগুলো কিন্তু অপরূপ দৃশ্য। সেই অপরূপ দৃশ্য আরও সৌন্দর্য আরও নান্দনিক হয়ে উঠবে যখন কিছুক্ষণ পর কিন্তু এই বহির্নোঙরের লাইটগুলো, জাহাজের লাইটগুলো জ্বলবে এবং জাহাজের লাইট এবং বন্দরের লাইট সব কিছু মিলে কিন্তু একাকার হবে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। কারণ এটি কিন্তু প্রায় যেটি বললাম 7 কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্র সৈকত এবং এখন 2 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এরকম মানুষের ভিড়, সবখানে মানুষ আর মানুষ। এবং এই ঈদের মানুষের যে আনন্দ, চট্টগ্রাম শহরের যে আনন্দ পাওয়ার যেই একমাত্র স্থান, প্রথম যে স্থান, সেটি হচ্ছে দ্বিতীয় এই কক্সবাজার অর্থাৎ পতেঙ্গা সমুদ্র সৈকত। তো এই ছিল আমার কাছে পতেঙ্গা সমুদ্র সৈকতের সর্বশেষ তথ্য। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম। ফরিদপুরে রাতের আধারে 4টি পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। রুই, কাতলা, ট্যাংরা সহ বিভিন্ন জাতের মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এলাকাবাসী জানায় সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংদিয়া গ্রামের বাসিন্দা অনিমেষ সরকার নিজ গ্রাম সহ বিভিন্ন এলাকায় পুকুর লিজ নিয়ে মাছের চাষাবাদ করে আসছেন। গতরাতে দুর্বৃত্তরা 4টি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে গিয়ে দেখতে পান 4টি পুকুরে রুই, কাতলা, ট্যাংরা সহ বিভিন্ন জাতের মাছ মরে পানিতে ভেসে উঠেছে। 4টি পুকুরে প্রায় 60 লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি করেন মৎস্যজীবী অনিমেষ সরকার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে মেঘনার ভাঙন শুরু হয়েছে। বছর জুড়ে ধীর গতিতে ভাঙন থাকলেও সম্প্রতি তীব্র হয়েছে। গেল কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষা মৌসুমের আগেই নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে মেঘনার ভাঙন শুরু হয়েছে। বেশি ভাঙছে নজরপুর ইউনিয়নের আলিপুর ও বাহেরচর গ্রাম। স্থানীয়রা বলছেন বছর জুড়ে ধীরগতিতে ভাঙন থাকলেও সম্প্রতি তীব্র হয়েছে। গেল কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙন রোধে এলাকাবাসী বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করলেও প্রতিকার মিলছে না। নদী আমাদের জমি জমা যা আছে সব জমি জমা নিয়ে গেছে। যে মিলে বাংলা ধরছে নজরপুর ইউনিয়নে মনে করে না বাংলা শুরু করবে। একটা সিডের মধ্যে 2000 বিঘা জমি সম্পত্তি আছে। এখন সব মিলে মনে হয় 500 বিঘা সম্পত্তি হয় কিনা সন্দেহ। মাথা পর্যন্ত একটা বান্ধে এখন মানুষ এই দেশে থাকতে পারবো না, থাকার কোনো অবস্থা নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে সরেজমিন পরিদর্শন করে ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কাজগুলো করতে তো আমাদের বেশ কিছু প্রসিডিউরাল ইস্যু থাকে, আমরা ব্যবস্থা নিচ্ছি ধীরে ধীরে প্রক্রিয়াগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব। সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেগুলি তাদের দিয়ে সেখানে আমরা পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসল সমাধান বের করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নরসিংদীর চরাঞ্চলে নদী ভাঙন রোধে প্রয়োজন মাত্র 2.5 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। সময় সংবাদ, নরসিংদী। বাংলার সময় আরও থাকছে। 1 বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হয়নি, 5 বছরেও টাঙ্গাইলে নির্মাণের পর ধসে গেছে সেতুর সংযোগ সড়ক। নিম্নমানের কাজের অভিযোগ, স্থানীয়দের ব্যবস্থা নেওয়ার আশ্বাস। 1 বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হয়নি, 5 বছরেও টাঙ্গাইলে নির্মাণের পর ধসে গেছে কাঁঠালতলী বাজার কুড়াতুলি সড়কের সেতুর সংযোগ। নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর। নির্মাণাধীন সেতু কাজ শেষ হওয়ার আগেই সংযোগ সড়কের এক পাশের মাটি দেবে গেছে, অন্য পাশের সড়ক ধসে গেছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঁঠাতলী বাজার ও কুড়াতুলি সড়কের 70 মিটার দীর্ঘ সেতুর কাজ শুরু হয় 2021 সালে। 2022 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি 5 বছরেও। সম্প্রতি ধসে গেছে দুই পাশের সংযোগ সড়ক। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিগত সরকারের আমলে প্রভাবশালীদের ভয়ে অনেকেই প্রতিবাদ করতে পারেনি বলে জানান স্থানীয়রা। 15 দিনের আগে রিপেয়ারিং করে গেছে, কাজ করছে, সেগুলা কিভাবে ফাটল ধরে। একবার নিম্নমানের মানে এটা একটা কাজই হয় না, এটা খালি মাটি ভালো হয়ে গেছে। কাজটা ভালো হয় না, আমরা বাধা দিছিলাম, আমাকে সে কথা মানে নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই, তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির।
রাস্তার ওই জায়গাটুকু আমরা পুরোটা উঠায়ে সুন্দরভাবে নতুন করে কম্পোজিশন করে সাইড দিয়ে ব্লক দিয়ে আমরা কাজটা শেষ করব। ঠিকাদারকে আমাদের চিঠি দেওয়া আছে এবং ঠিকাদার মৌখিকভাবে আমাদের এটা এগ্রি করছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,55,94,000 টাকা। সময় সংবাদ, টাঙ্গাইল। সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে বেনাপোলের টহল জোরদার করেছে বিজিবি। সরকার চলতি বছর গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়েছে। যশোরের শার্শায় মাঠ পর্যায়ে দামরা কিনে সে দামে বিক্রি করতে পারছেন না মৌসুমি ব্যবসায়ীরা। অন্যদিকে ছাগলের চামড়ার চাহিদা একেবারেই কম। এই সুযোগে বেনাপোল সীমান্ত দিয়ে কাঁচা চামড়া পাচারের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ কারণে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী শহরে টহল জোরদারের কথা জানিয়েছেন পুলিশ। ইরাকে ইরানের মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি হবি মিয়া পাইক ওরফে মোহাম্মদ শ্রাবণের মরদেহ ৭৪ দিন পর দেশে আনা হয়েছে। ভোর ৫টা ১৫ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহ মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকায় তার বাড়িতে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জুমা বকুলতলা স্কুল মাঠে নামাজের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাকে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ঢুকছে সাভারের আড়তে। দাম নিয়ে কাটেনি অসন্তোষ। পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় লক্ষ্যমাত্রা অর্জনের দাবি ট্যানারি মালিকদের। ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন। ধ্বংসস্তূপের দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার, বললেন মির্জা ফখরুল। শূন্য থেকে শুরু হয়েছে সব। ভোলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ। ঝিনাইদহে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত 1। পিরোজপুরে শাশুড়িকে শ্বাসরোধে খুন, পুত্রবধূ আটক। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়। সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ তাজমিনা। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।